পালিয়েও শেষ রক্ষা হলো না তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং বিপ্লব কুমার সরকারের। রিমান্ডে প্রশ্ন করলেই হাসেন আনিসুল হক, ফাঁসিয়ে দিলেন হেভি ওয়েট মন্ত্রীদের। হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম ও চিত্রনায়িকা নিপুণের কুকর্মের ভিডিও ফাঁস। 15 বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস সরাসরি জড়িত থাকছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদের সামনে খন্ড খন্ড চারটি প্রতিবেদন তুলে ধরা হবে। এক একটি প্রতিবেদনে আপনারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। দর্শক মণ্ডলী, আইনমন্ত্রী আনিসুল হকের অনেক অপকর্ম ফাঁস সেই সম্পর্কিত তথ্য জানতে পারবেন। তার পাশাপাশি শেখ সেলিম নায়িকা নিপুণের সাথে কিভাবে তার রক্ষিতা অর্থাৎ তাকে কিভাবে ব্যবহার করতেন সেটা আপনারা প্রতিবেদন দেখলেই বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রতিবেদনটি একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখে আসুন। একে একে খোঁজ মিলছে পলাতক এমপি মন্ত্রীদের। কোথায় আছেন সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত? তিনি কি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী সরকারের অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের মতো খোঁজ মিলছে না বাকপটু সাবেক এই প্রতিমন্ত্রীর। মূলত শেখ হাসিনা পদত্যাগের আগে থেকেই অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দিয়েছিল। এখন অবধি তাদের অনেকের সন্ধান পাওয়া যায়নি। এর মধ্যে কয়েকজন গ্রেফতার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে। এদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও। তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী আলোচিত হয়েছেন, মোহাম্মদ আলী আরাফাত তাদের একজন। সরকার পতনের পর কোথায় আছেন তিনি, এই নিয়ে জনমনে বেশ কৌতূহল জন্ম নিয়েছে। শেখ হাসিনা পদত্যাগের পর আলোচিত আওয়ামী লীগ নেতাকে ফেসবুকেও সরব থাকতে দেখা গেছে। তবে এখন সেখানেও তার কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। গোয়েন্দা সূত্র বলছে, বিদেশে নয় বরং দেশে আত্মগোপনে আছেন সাবেক এই প্রতিমন্ত্রী। এদিকে কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছিল ঢাকাস্থ ফরাসি দূতাবাসে আশ্রয় লুকিয়ে আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত। তবে এই গুঞ্জনকে নাকচ করে দিয়ে বিবৃতি দিয়েছে ফ্রান্স দূতাবাস। তবে বেশিরভাগ নেটিজেনদের ধারণা তিনি তার তৃতীয় স্ত্রীকে নিয়ে আত্মগোপনে আছেন। তার গুলশানের বাসায় সংবাদকর্মী সহ কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না নিরাপত্তা কর্মীরা। তারা বলেছে আরাফাত সেখানে নেই। নিরাপত্তা কর্মীদের একজন জানান আরাফাত বেশ কিছুদিন ধরেই বাসায় আসে না, কোথায় আছে তাও জানেন না তারা। স্থানীয়রা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই যেন সবকিছু বদলে যেতে থাকে আরাফাতের। তাদের মতে হঠাৎ উদয় হওয়া এই আরাফাত স্ত্রীকে নিয়ে যে ভবনের ফ্ল্যাটে থাকতেন তার বাজার মূল্য অন্তত 50 কোটি টাকা। বলা যায় মন্ত্রিত্ব পাওয়ার পরে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা মোহাম্মদ আলী আরাফাত। মূলত শেখ হাসিনার পুত্র সজীব অজের জয়ের সাথে খাতিরের কারণেই আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতাদের পেছনে ফেলে প্রতিমন্ত্রীর পদ বাগিয়ে নেন সাবেক এই শিক্ষক। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ইন্ধন দেয়ায় তার বিরুদ্ধে কয়েকটি মামলাও হয়েছে। বর্তমানে তাকে খুঁজে বেড়াচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীও। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে 10 দিনের রিমান্ডে আছেন তিনি। সূত্র জানায়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদে পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি। প্রশ্ন করা হলে শুধু হাসেন। কোটা সংস্কার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যার নীল নকশার পেছনে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কারা কারা জড়িত ছিল সে বিষয়েও প্রশ্ন করা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ লিখিতভাবে উপস্থাপন করা হচ্ছে। তবে সালমান এফ রহমান ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে ওঠায় বাংলা পড়তে না পারায় আনিসুল হক তাকে অভিযোগ পড়ে শুনিয়েছেন। রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, দেশের ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না। এ কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আওয়ামী লীগ সরকারের পুরোটা জুড়েই নানা অপকর্মের সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিএনপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। অন্যদিকে কিশোরগঞ্জে বিপ্লব কুমার সরকারের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এমন পরিস্থিতিতে পালানো ছাড়া বিপ্লব কুমারের হাতে হয়তো আর কোনো পথই খোলা ছিল না, কারণ বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন। সে সময়ের মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিরাগ ভাজন হন। নিরাপরাধ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডিবির একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে বিপ্লব দিনভর ডিবি কার্যালয়ে ছিলেন, কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে তাকে আর ডিবি কার্যালয়ে দেখা যায়নি। এরপর তিনি পালানোর চেষ্টা করেন, তবে তার পরনে বাহিনীর কোনো পোশাক ছিল না বলে জানা গেছে। বিপ্লব কুমারের বিরুদ্ধে চাকরি জীবনের শুরু থেকেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিসিএস ক্যাডারে চাকরি নেয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সেক্রেটারি।
15 বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলে নূর, তাপস সহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার 50 দিনের মধ্যেই 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা বিদ্রোহ সংঘটিত হয়। পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নূর, তাপস ও শেখ সেলিম সরাসরি জড়িত। এছাড়াও নেপথ্যে আরও রয়েছে। স্বাধীন তদন্ত কমিশন গঠন হলে তাদের নামও আসবে। নিপুণ আক্তার চিত্রনায়িকা হিসেবে যতটা না পরিচিত, তার চেয়েও বেশি পরিচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা এবং শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের রক্ষিতা হিসেবে। শেখ সেলিমের ভয় দেখিয়ে চলচ্চিত্র অঙ্গনে নানান খেলায় মেতেছিলেন তিনি, হাতিয়ে নিয়েছিলেন অনেক কিছু। পেশায় চিত্রনায়িকা হলেও বাংলাদেশের সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সর্বত্রই ছিল নিপুণের দৌরাত্ম্য। 2016 সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণ গড়ে তোলেন প্রসাধনী এবং লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেলস অ্যান্ড স্পা। সাধারণত শেখ সেলিমের মতো নেতা পার্লার উদ্বোধন করার কথা না হলেও নিপুণের এই পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি। এই পার্লারকে কেন্দ্র করে বনানীর মতো অভিজাত এলাকায় নিপুণ করে তুলেছেন অনৈতিক বাণিজ্যের বৈধ হাট। তার পার্লারে কর্মরত কোনো মেয়ে অনৈতিক কাজ করতে আপত্তি জানালে তাকে মামলার ভয় দেখাতেন নিপুণ, ডেকে আনতেন পুলিশ, রেগে গিয়ে মারধরও করতেন। কথিত রয়েছে এই পার্লারটি তাকে উপহার দিয়েছিলেন শেখ সেলিম। এমনকি নিপুণের প্রতি দুর্বলতা এতটাই বেশি ছিল যে নিপুণের সঙ্গে শেখ সেলিম সিনেমায় অভিনয় করারও প্রস্তুতি নিচ্ছিলেন। এমনটি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন নিপুণ নিজেই। শেখ সেলিম এবং নিপুণের অনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় সংক্রান্ত রূপা হকের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সৃষ্ট গণজোয়ারে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু গুরুত্বপূর্ণ চারটি প্রতিবেদন দেখে এসেছেন। সেই প্রতিবেদন সম্পর্কিত আপনাদের মূল্যবান মন্তব্য আপনি চাইলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। দর্শক মণ্ডলী, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী, তিনি ফেস দ্য পিপলের একটা কুট করে তারা একটা ছবি বা ইমেজ তাদের পেজে ছেড়েছে। সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে আইনমন্ত্রীকে যাই জিজ্ঞাসা করা হচ্ছে না কেন তিনি শুধু হাসতেছেন। অপরদিকে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, তাকে যখন বেশি প্রেসার ক্রিয়েট করা হচ্ছে তখন তিনি বলতেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন সেটাই আমি বাস্তবায়ন করেছি। আমি মাঠ পর্যায়ে কোনো খুন খারাপি করিনি। আমার নামে হত্যা মামলা কেন দেয়া হলো? যারা সরাসরি হত্যা করেছে তাদেরকে ধরা হোক। দর্শক মণ্ডলী, চিন্তা করে দেখুন আইনমন্ত্রী আনিসুল হকের এই যে বক্তব্য সেটাকে আপনারা কিভাবে দেখছেন? যিনি কিনা 16 থেকে শুরু করে 25-26 জুলাই পর্যন্ত অনবরত মিডিয়ার সাথে কথা বলতেছিলেন এবং বিভিন্ন রকমের ছল চাতুরের আশ্রয় নিচ্ছিলেন। এক এক সময় এক এক ধরনের বার্তা কিন্তু দেশবাসীকে দিচ্ছিলেন। তিনি এই বলতেছিলেন এক কথা, ওই বলতেছিলেন এক কথা। ঠিক জুনায়েদ আহমেদ পলকের মতো পলকে পলকে তারা কিন্তু তাদের কথা পাল্টাচ্ছিল। যেমন এই বলতেছিল জুনায়েদ আহমেদ পলকের কথা যদি আপনারা ভুলে না যেয়ে থাকেন, ইন্টারনেট একা একাই বন্ধ হয়ে গেছে, বাধ্য হয়ে বন্ধ করেছি, তারপর পানি পরে বন্ধ হয়েছে। এই যে নাম টান কথাবার্তা, এক কথায় বলতে গেলে আঞ্চলিক ভাষায় এই ধরনের কথাবার্তা কিন্তু আইনমন্ত্রী আনিসুল হক বলতেছেন। নিজেকে বাঁচানোর জন্য এই ধরনের ছলচাতুরের আশ্রয় নিচ্ছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু ভাববার বিষয়। অপরদিকে শেখ সেলিমকে কেন্দ্র করে নিপুণ, চলচ্চিত্রের নায়িকা নিপুণ, যে কিনা দীর্ঘ কয়েক বছর থেকে যার কোনো সিনেমা না থাকলেও তিনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিয়ে জায়েদ খানের সাথে যে নাটক করেছিলেন সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং তাকে রক্ষিতা বলা হচ্ছে, অর্থাৎ শেখ সেলিমের সাথে তার সব ধরনের সম্পর্কই ছিল এরকমটাই ধারণা করা হচ্ছে এবং তার অধীনে থেকেই তিনি বিভিন্ন ধরনের ক্ষমতা বা বৈভব বা সম্পদের তিনি মালিক হয়েছেন। দর্শক মণ্ডলী, সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে আশা করছি। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।